সকলকে নমস্কার জানাই। স্পিরিচুয়াল অধ্যায় এই অনুষ্ঠানে আমরা দেবভূমির দেবাঙ্গনে অর্থাৎ আমাদের হিমালয়ের মধ্যে যে দেবভূমিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করছি। কিভাবে সেখানে আমরা যাব, কিভাবে আমরা দেবতাকে দর্শন করব, এবং তার সঙ্গে আমাদের দর্শনের সময়ে যা যা ঘটনা হয়েছিল বা যেরকম পরিবেশ আমরা পেয়েছিলাম সেগুলো গল্প আকারে বলার চেষ্টা করছি। তো সকলের যদি ভালো লাগে তাহলে সেখানেই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। তো আমি সকলকে নমস্কার জানাবো এবং আমাদের ছাত্রী পিয়ালি যে এই চ্যানেলের প্রতিষ্ঠাতা, তাকে আমার অনেক ভালোবাসা জানালাম। আজকে আমরা কল্পেশ্বরের কথা বলবো, কিন্তু কল্পেশ্বরের কথা বলার আগের দিন আমরা হরিয়ালি মাতা এবং আদি বদ্রীনাথের দর্শন পেয়েছিলাম। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে আমাদের হিমালয়ে কিন্তু অনেকেই জানেন না যে পঞ্চ কেদারের নাম শুনেছেন হয়তো সকলেই, কিন্তু সপ্ত বদ্রীও যে আছেন বিভিন্ন জায়গায় সেইগুলো কিন্তু আমরা এই একটা একটা করে বলবো। যেমন গতদিন আমরা সপ্তবদ্রীর প্রথম বদ্রী আদি বদ্রীর কথা বলেছিলাম, সেরকম আজকে আমরা এমন জায়গায় যাব যেখানে শিব এবং নারায়ণ দুজনেই রয়েছেন। অর্থাৎ পিপুলকোটি থেকে কিছুটা গেলে পরেই যেখানে আমরা কল্পেশ্বর মন্দির দেখতে পাই, পঞ্চকেদারের এক কেদার কল্পেশ্বর, এবং তার সামনেই রয়েছে আরেকটু গিয়ে গ্রামের মধ্যে একটুখানি হাঁটা পথে সেখানে ধ্যানবদ্রী রয়েছেন। তো এই দুটোর গল্পই আমরা বলবো। তো আজকে আমি প্রথমে কল্পেশ্বরের কথা বলবো। এবং যখন আমরা আদি বদ্রীনাথ দর্শন করলাম তখন আমাদের সঙ্গে একজন সাধু বাবা ছিলেন। এটা আমি গল্পের প্রথম দিকেই বলেছি, এই যে আলোচনা হচ্ছিল দেবভূমির দেবাঙ্গনে, সেখানে আমি বলেছিলাম যে আমাদের সঙ্গে একজন সাধু বাবা ছিলেন যিনি আমাদের বলেছিলেন যে বদ্রীনাথ দর্শন করার তার বিশেষ ইচ্ছা। আমরা যদি তাকে সঙ্গে নিই তাহলে আমরা লাভবান হব, আমাদের কোনো ক্ষতি হবে না। তো সেই লাভটা আমরা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। অর্থাৎ আমরা যে জায়গাগুলোর কথা জানতামই না তিনি কিন্তু আমাদের সেই জায়গাগুলোর কথা বলে দিচ্ছেন, এবং সামান্য কিছু পথ গেলে পরেই সেই জায়গাগুলোতে আমরা যেতে পারছি। তো সেই পঞ্চবদ্রীনাথজির অন্যতম সপ্তবদ্রীনাথজির অন্যতম আদি বদ্রীনাথকে দর্শন করে আমরা যখন খুব আনন্দ পেলাম, কারণ এটা আমাদের একেবারেই জানা ছিল না। তো গাড়িতে ওঠার সময় সাধু বাবাকে একটা প্রণাম করা হলো। তো তার কণ্ঠস্বর ছিল ভীষণ গম গম করা, খুব একদম ভেতর থেকে যেন আওয়াজটা আসছে। তো তিনি বললেন প্রণাম কেন? তো তখন আমরা বলি যে আপনি বলেছিলেন বলেই আমাদের দর্শন হলো। আপনি যদি আমাদের না নিয়ে আসতেন এখানে বা এটার কথা না জানাতেন তাহলে তো আমরা দর্শন করতে পারতাম না, জানতামই না। তো সুতরাং আপনার প্রণামটা প্রাপ্য। তো তখন তিনি বললেন কিন্তু একটা কথা, যেটা এই সাধু মহাত্মাদের কাছেই শোনা যায়, যে তোমাদের সময় পূর্ণ হয়েছিল তাই তোমাদের দর্শন হলো, আমি তো নিমিত্ত মাত্র। তো আমরা বললাম যে আমরা তো খুবই সাধারণ মানুষ, তো আমাদের কিন্তু সব সময় নিমিত্তের প্রয়োজন হয়, নিমিত্ত ছাড়া আমাদের কিন্তু কার্যকারণটা ঠিক মতন হয় না। তো সাধু বাবা তো খুব হাসলেন এবং দাদা একটা কথা বলল যে আপনি যে বলেছিলেন যে আমাকে নিয়ে গেলে তোমাদের লাভ বই ক্ষতি হবে না, তো সেই লাভের অঙ্কটা এখন কিন্তু বুঝতে পারা যাচ্ছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, আদি বদ্রীনাথকে তো দর্শন হলো, সপ্তবদ্রীর অন্যতম বদ্রীনাথ হচ্ছেন প্রথম বদ্রীনাথ, হচ্ছেন আদি বদ্রীনাথ, বাকিদের আমরা কোথায় দর্শন পাবো?
তিনি বললেন যে তোমরা চলতে চলতেই তাদের দেখতে পাবে। কিরকম? বললেন এখান থেকে বেশি দূরে নয়, যে যোশীমঠের রাস্তায় সেখানে রয়েছেন ধ্যানবদ্রী, ওর কাছাকাছি রয়েছে কল্পেশ্বর, এবং তার পাশে উর্গম গ্রামের মধ্যেই রয়েছেন ধ্যানবদ্রী। এবং সেখান থেকে কিছুটা দূরে যাবার পরেই তোমরা দেখবে যে যোগবদ্রী, সেটা পাণ্ডুকেশ্বর নামে একটা জায়গায়। যোশীমঠ থেকে আবার যদি তোমরা মানে একটু ডান দিকে এগিয়ে যাও, বেশ কিছুটা যাবার পরে সেখানে তোমরা দেখবে ভবিষ্যবদ্রী, আর রাস্তার মধ্যেই আমরা দেখব বৃদ্ধবদ্রী। তো এইভাবে ঠিক আছে, চলো একটা একটা করে যখনই যাবে আমি সেখানেই তোমাদের নামিয়ে দর্শন করিয়ে নেব। তো বেশ ঠিক আছে। তো প্রথম আমাদের কোথায় যাওয়া হবে? তো বললেন চলো উর্গম গ্রামে যাব। উর্গম গ্রামটা হচ্ছে যোশীমঠের থেকে একটু পিছন দিকে, হেলাং থেকে যেতে হয়, যেটা পিপলকোটি বলে একটা জায়গা আছে। পিপলকোটি মানে হচ্ছে সেখানে পিপুল গাছ আছে অনেক, এবং সেই জন্য জায়গাটার নাম হচ্ছে পিপলকোটি। এবং সেখানে একটা ওই জিএমবিএন এর খুব ভালো গেস্ট হাউস আছে, তাছাড়াও বিভিন্ন হোটেল আছে। কিন্তু জিএমবিএন এর গেস্ট হাউস থাকলে তখন আর জিএমবিএন ছাড়া অন্য জায়গায় যেতে ইচ্ছা করবে না, কারণ তাদের পরিবেশ, তাদের ঘর এত পরিষ্কার, বাথরুম সমস্ত কিছু, যে খুব মনের মতন। তো যার ফলে আমরা তখন ওই বললাম যে ঠিক আছে আমরা যাব পিপলকোটিতে। আমরা রাত্রিবেলাটা থেকে পরের দিন সকাল বেলায় হেলাং পর্যন্ত যেতে হবে। হেলাং থেকে কিন্তু হাঁটা রাস্তা, সেখানে কল্পেশ্বর মানে গ্রামে মানে কল্পেশ্বর দর্শনের জন্য উর্গম গ্রামে যেতে হবে। উর্গম থেকে কিছুটা হাঁটা পথ। তো আমরা বললাম ঠিক আছে আমরা মানে এইভাবেই যাত্রা করি। বলে সেদিন আমরা পিপলকোটিতে গিয়ে দেখলাম যে জিএমবিএন এ সেখানে জায়গা রয়েছে। তো একটা সিঙ্গেল ঘর নেওয়া হলো, আর একটা বড় 4 বেডের ঘর নেওয়া হলো। তো আমরা 4 জন একটা ঘরে রইলাম, আর মানে সাধু বাবার জন্য সিঙ্গেল বেডের একটা ঘর নেওয়া হলো। এবং পরের দিন সকালবেলা তিনি বলেছিলেন আমাদের যে একদম সকাল 6টার মধ্যে কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে। তা আমরা 6টার মধ্যে সকলেই তৈরি। তারপর তার ঘরে নক করা হচ্ছে, তিনি তো কিছুতেই দরজা খোলেন না। কিরে বাবা, আমরা তো সবাই সমানে দরজা খুলুন দরজা খুলুন বলে বলছি। তো তারপর কিছুক্ষণ বাদে তিনি ভিতর থেকে বললেন যে ব্যস্ত কিসের, আমি তো আসছি। তো আমরা তখন ভাবলাম যে ঠিক আছে বাবা, ঘুম থেকে উঠে পড়েছে বা জবদান সম্পূর্ণ হয়েছে, এবার আমরা যাত্রা করতে পারি। তো যার ফলে ওইখান থেকে জিনিসপত্র যা যা আমাদের সঙ্গে ছিল সেগুলো সব গাড়িতে তুলে দেওয়া হলো। হয়ে 6টায় না হয়ে 6টা 15 মিনিটে আমাদের মানে যাত্রা শুরু হলো। তো প্রণাম টনাম সবাই মানে ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করে নিয়ে আমরা যাত্রা করতে শুরু করলাম। এবার ড্রাইভার ওই যোশীমঠের রাস্তায় নিয়ে যেতে লাগলো। যোশীমঠের রাস্তায় কিছু দূর যাবার পরে হেলাং এর কাছে সে বাঁদিকে গাড়ি ঘুরিয়ে দিল। মানে যোশীমঠ চলে যাচ্ছে সামনে উত্তর দিকে, আমাদের গাড়ি বাঁদিকে ঘুরে গেল, এবং সেখান থেকে 1 কিলোমিটার পর্যন্ত গাড়ি গিয়ে আর গাড়ি এগোতে পারবে না। রাস্তা হচ্ছে বলে গাড়ির চলাচল সেখানে মানে বন্ধ। ওইখানেই গাড়িকে রেখে দিয়ে আমাদের এবার হাঁটা পথ ধরতে হবে। তো আমরা বললাম ঠিক আছে হাঁটা পথই ভরসা, কারণ অত সকালে তখন কোনো ঘোড়াওয়ালা বা কারোরই দেখা নেই। তো ঠিক আছে, আমাদের কাছে কিছু শুকনো খাবার, জলের বোতল ইত্যাদিগুলো নিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। এবং আমি সবাইকে বললাম যে আমরা কিন্তু ধ্যানবদ্রী যেমন দর্শন করব, তেমনি এই পথেই রয়েছে কল্পেশ্বর মহাদেব। কল্পেশ্বর মহাদেব অর্থাৎ পঞ্চকেদারের অন্যতম কল্পেশ্বর মহাদেবকেও দর্শন করতে হবে। সাধু বাবা তখন বললেন যে খুব খুব ভালো, তো কিন্তু তোমরা একটা জিনিস জানবে, আগে মহাদেব দর্শন করবে, তারপরে বিষ্ণু দর্শন হবে। তো প্রথমেই চলো আমরা কল্পেশ্বর দর্শন করি, মহাদেবকে আগে দর্শন করে নিই। হেলাংটা হচ্ছে একটা পাহাড়ি ছোট্ট জনপদ, খুব বেশি লোকজন নেই।
আর কিছু দেখলাম রাস্তায় কাজ হচ্ছে, তার জন্য ওই বড় বড় যে গাড়িগুলো পিচ তৈরি করার জন্য এবং সেই সমস্ত গাড়িগুলো রয়েছে, আর পাহাড় কাটা হচ্ছে, যার ফলে ওই পাহাড়ের থেকে ওই ধস ইত্যাদিগুলো নদী গর্ভে ফেলার জন্য গাড়িগুলো রয়েছে। তো এইরকম দেখতে দেখতে আমরা হাঁটতে লাগলাম। সামনের দিকে গিয়ে দেখি যে একটা জায়গাতে একেবারেই কিন্তু যাবার ব্যবস্থা কোনো রকমে নেই, কিন্তু কয়েকজন মজুর সেখানে কাজ করছে দেখলাম। তখন আমরা ভাবছি যে কিভাবে যাব এই পথটাতে যেতে গেলে খুব অসুবিধা হবে। তখন দেখা গেল পাহাড়ি মানুষরা এত ভালো হয়, তারা ওই যে কজন মজুর ওখানে ছিল, 5-6 জন মতন হবে, তো ওই জায়গাটা একেবারে নরম জায়গা, মানে পাহাড় কাটছে তো, যার ফলে যে ধস জায়গাটা মানে মাটির জায়গাটা বেরিয়ে গেছে, তো পা দিতে গেলেই এত নরম মাটি যে পা ডুবে যাচ্ছে। যদিও আমাদের কাছে মানে ঠিকঠাক জুতো পরাই ছিলাম আমরা, কিন্তু তা হলেও যে ওই পথে যেতে গেলে একটু পা পিছলে গেলেই একদম সোজা নিচে চলে যেতে হবে। তখন সেই মানে যে কজন ওখানে কাজ করছিল তারা আমাদের বলল যে আপনারা একটু অপেক্ষা করুন, আমরা এই জায়গাটা আপনাদের পার করিয়ে দেবো বলে ওই দুজন করে, মানে একজনকে দুজন করে ধরে আস্তে আস্তে প্রায় ওই জায়গাটা প্রায় ওই 100 মিটার মতন চওড়া মানে লম্বা রাস্তা, ওই জায়গাটা মানে সেই গাছের ডাল ধরে করে কোনো রকমে ওই জায়গাটা সুন্দর করে তারা আমাদের সব কজনকে 5জনকে পার করে দিলেন। এবং দেওয়ার পরেই তখন দাদা তাদের কাছে একটু চা খাবার জন্য কিছু সামান্য বকশিস দিতে চাইলে তারা কিন্তু কিছুতেই নেবে না, বলছে না এটা তো আমাদের, আপনারা তীর্থ দর্শনে যাচ্ছেন, এটা তো আমাদের কর্তব্য আপনাদের সাহায্য করা। তখন আমরা বললাম যে না, আপনারা যেমন আমাদের কাছে কর্তব্য করেছেন, আমরাও তেমনি আপনাদের কাছে একটু কর্তব্য করছি। তো তাতে দেখা গেল ভীষণ খুশি হলেন তারা, কারণ পাহাড়ি মানুষদের সঙ্গে কথা বলতে ভীষণ ভালো লাগে, মানে তাদের ভিতরটা যেন একদম সেই নির্মল, আমাদের মতন এত কলুষতা নেই। তো তার ফলে তারা তো মানে সেই অল্প টাকা, কিন্তু তাদের দেওয়ার পরে তারা আমাদের অনেক সেই 2 হাত তুলে আশীর্বাদ করার মতন একদম 2 হাত তুলে আমাদের যাত্রা মঙ্গলময় হোক এই প্রার্থনা তারা আমাদের সঙ্গে করলেন। তো তারপরে আমরা আস্তে আস্তে হাঁটতে লাগলাম এবং কিছুক্ষণ যাবার পরে দেখছি যে মানে পথটা আবার বেঁকে গেছে। সেখানটা হচ্ছে চুনাপাথরের পাহাড়, আর চুনাপাথরের এই জায়গায়, চুনাপাথরের পাহাড় আমরা বদ্রীনাথ থেকে মানে দেখতেই পাবো যে একদম পুরো রাস্তাটা জুড়ে কিন্তু চুনাপাথর দেখতে পাওয়া যায়। চুনাপাথরের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে চুনাপাথরের জল পড়লেই সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে ওই জল হচ্ছে H2O, তার সঙ্গে বাতাসের কার্বন ডাইঅক্সাইড CO2, এবং তার সঙ্গে হয়ে যাচ্ছে কি কার্বনিক অ্যাসিড, এবং সেটা চুনাপাথরে পড়ছে, যার ফলে চুনাপাথর ক্ষয় করে ফেলছে। এটা আমরা আগের বারে কোটেশ্বরের সময় বলেছিলাম। এবং সেই রকম আর চুনাপাথরের রংগুলো হচ্ছে কোনোটা আকাশি, কোনোটা হচ্ছে হালকা নীল, কোনোটা গোলাপি রঙের, এবং বিভিন্ন রঙের চুনাপাথর, মানে এত নয়ন মনোহর যে মনে হয় প্রকৃতির কাছে এত তার সম্পদ রয়েছে, সেইগুলো দেখতে দেখতেই যেন মনে হয় মানে এটাই দেব দর্শন। মানে আমাদের কাছে তো এই সমতল অঞ্চলে আমরা থাকি, ইট কাঠ বালির পাহাড় ছাড়া তো আমরা আর কিছুই দেখতে পাই না, গাছপালা হয়তো কিছু রয়েছে, কিন্তু ইটের মানে পাহাড় আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেখানে গেলে দেখতে পাওয়া যায় যে প্রকৃতি যে কত সুন্দর, এবং এই যে হিমালয় একদম টেথিস থেকে আস্তে আস্তে যে উপর দিকে উঠেছে, কত রূপ নিয়ে সে উঠেছে, সেইটাই যেন মনে হয় সত্যি যে হিমালয়কে আমরা দেব দর্শন বলি, হিমালয় দর্শন মানে দেব দর্শন। তো সেটাই যেন একদম সম্পূর্ণভাবে মানে মানে আক্ষরিক অর্থে যেন দেব দর্শনই হচ্ছে আমাদের। তো এখানে একটা মানে এই এই সময়টাতে আমরা যে সময় গিয়েছিলাম তখন ওই রাস্তাটা হচ্ছে। অটল বিহারী বাজপেয়ীর সময়ে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছিল সারা ভারতবর্ষের একদম রিমোট এরিয়ার সঙ্গে
যে শহরের একটা সংযুক্তিকরণ। তো সেই কাজটাই তখন হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে এই কাজটা ডিলেড হয়ে যায়, যে পরবর্তীকালে গভর্নমেন্ট চেঞ্জ হয়, সেখানটা ডিলেড হয়ে যায়। কিন্তু বর্তমানে এখন আমরা শুনছি যে একেবারে উর্গম গ্রাম পর্যন্ত সুন্দর রাস্তা হয়ে গেছে। এখন আর কল্পেশ্বর যেতে গেলে কিন্তু মানুষকে ওই 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটার ম্যাক্সিমাম সেই পর্যন্ত হাঁটতে হয়। আমরা যে একটা 7 কিলোমিটারের মতন হেঁটেছিলাম, সেটা কিন্তু তখন হাঁটতে হতো না, মানে এখন আর সেটা হাঁটতে হয় না। তো যার ফলে পথটা খুব সুন্দর, আমরা খুব মানে, আর সকালবেলায় পাহাড়ি পথে হাঁটতে ভীষণ ভালো লাগে। আর কোথাও রামদানা, কোথাও মনুয়া দানার ক্ষেত রয়েছে, আর রামদানা মনুয়া দানাগুলোকে দেখতে লাগে অনেকটা মোরগঝুঁটি ফুলের মতন, এবং সেই মোরগঝুঁটি ফুলের মতন দেখতে, কিন্তু ওখান থেকে যখন বীজগুলো ওরা বার করে নেয়, অনেকটা আমাদের সামাদানা, যেটা ওই উপোসের দিনে মানুষ মানে সামাদানার হয়তো কোনো কিছু রান্না করে খায়, সেই রকম টাইপের। কিন্তু এই রামদানা মনুয়া দানা ওদের ওখানে কিন্তু ওরা ওই দেবতার কাছে দেবার জন্য নাড়ু মতন পাকিয়ে বিক্রি করে। আর ওই অনেকটা ভুট্টাকে যেমন ওই মানে ভেজে নেওয়া হয় তার সেরকম ভাবে, আর তা নয় তো ওরা সুজি বানায়। এটা দিয়ে একটা খুব সুস্বাদু সুজি আমরা মহেশ্বরে খেয়েছিলাম, মনুয়া দানার সুজি খুব সুস্বাদু হয়, সেরকম ধরনের সুজি বানায়, অথবা ওই মোয়া মতন তৈরি করে। তো আমরা এরকম হাঁটতে হাঁটতে একটা খুব সুন্দর গ্রামে গিয়ে পৌঁছালাম। তখন ওই 8টা 8:15 বেজেছে, এবং গ্রামটার নাম হচ্ছে শালনা, মানে খুব সুন্দর নাম। এবং সেখানে দেখলাম একটা চায়ের দোকান রয়েছে। চায়ের দোকানের যিনি মানে মালিক, তাকে জিজ্ঞাসা করলাম যে আমরা একটু চা খাবো। তখন তিনি আমাদের বসিয়ে ওই র চা, বিস্কিট এগুলো মানে দিলেন, এবং আমাদের জিজ্ঞাসা করলেন আমরা ডিম সেদ্ধ খাবো কিনা। তো আমরা তো যাচ্ছি দেবতার কাছে, ডিম সেদ্ধ খাওয়া যাবে না। তো আর আমাদের সঙ্গে সাধু বাবা রয়েছেন, তিনি তো সমস্ত কিছু খান না। তো যার ফলে আমরাও বললাম না, আমরা শুধু চা বিস্কিটই খাবো। তো যাই হোক, ওগুলোই খাওয়া হলো। হয়ে তারপরে আমাদের আবার পথ চলা, এবং তারপরের পথ চলাটা খুব মজার। এর বাড়ির উঠোনের মধ্যে দিয়ে, ওর বাড়ির পাশ দিয়ে, মানে এরকম ভাবে। আর কিছু কিছু জায়গায় দেখছি ওই যে পাহাড়ি কুকুরগুলো রয়েছে, পাহাড়ি কুকুরগুলো যারা গাড়োয়ালে গেছেন তারা দেখেছেন যে পাহাড়ি কুকুরগুলো বিশাল, সেই অ্যালসেসিয়ানের মতন বেশ লম্বায় চওড়ায়, এবং গলায় তাদের ওই কাঁটার একটা, লোহার একটা কাঁটা মতন গলায় পড়া রয়েছে। ওই লোহার কাঁটাগুলোর দাঁতগুলো যে মানে প্রত্যেকটা যেন উঁচিয়ে রয়েছে। ওরা করে কি, ভেড়ার পাল নিয়ে যখন ওরা, ওদের মানুষজন যারা পশুপালক যাযাবরের কাজ করে, ওরা অ্যাকচুয়ালি ঋতুভিত্তিক যাযাবর। এই সমস্ত মানুষরা যারা এখানে, তাদের বুড়ো মানুষরা, মানে যারা হয়তো মানে অন্য শক্ত কোনো কাজ করতে পারবেন না, তারা করেন কি, যে ওই হয়তো 10টা মানে ভেড়া রয়েছে, সেইগুলোকে নিয়ে আর ওই একটা কুকুরকে নিয়ে তারা ওই একদম পাহাড়ের টপে যেখানে ঘাস জন্মায় সেখানে চলে যান ওই গ্রীষ্মের টাইমটাতে। আবার যখন অক্টোবর মাসে বরফ পড়তে শুরু করে, তখন আবার তারা ফেরত চলে আসেন। তো এদের বলা হয় ঋতুভিত্তিক যাযাবর। তো সেই ঋতুভিত্তিক যাযাবর মানুষজনকে মানে তারা এই সময়টাতে ফিরে এসেছেন, যেহেতু অক্টোবর মাসে আমরা পুজোর ছুটিতে যাচ্ছি, সেই জন্য কুকুরগুলোকে দেখতে পাচ্ছি। তো ওই কুকুরগুলোর জন্য তো আমি বলছি যে ওদের গলায় ওরকম একটা লোহার কাঁটা পরানো কেন? তখন সাধু বাবাই আমাদের বললেন যে ওই কাঁটাগুলো মানে হচ্ছে কুকুরগুলো খুব মানে শক্তিশালী। যদি নেকড়ে ওদের যে ভেড়াকে আক্রমণ করে, তখন কুকুরগুলো ঝাঁপিয়ে পড়ে নেকড়ের ওপরে, এবং গলার ওই কাঁটাগুলো নেকড়ের গায়ে বা গলায় বিঁধিয়ে দেয়, যার ফলে নেকড়ে ওই মানে কুকুরগুলোর কাছে যুদ্ধে পরাজিত হয়ে সে হয় পলায়ন করে, তা নয়তো পঞ্চত্ব প্রাপ্তি হয়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার তো আমাদের চলার পথ চলছি। তো
তো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো আস্তে আস্তে তাদের ঘুম ভেঙেছে, তারা ওই রাস্তায় বেরিয়ে আসছে এবং ওদের খুব মজা লাগে, খুব মিষ্টি মিষ্টি তাদের চেহারাগুলো, একদম দুটো গালের মধ্যে গোলাপি একটা আভা। আর তারা এই মানে যারা তীর্থযাত্রী বা পর্যটক যারা যায় তাদের কাছে ওরা লজেন্স চায়, কারণ আমরা নিজেদের হয়তো রাস্তা হাঁটছি বলে আমরা লজেন্স রাখি কাছে, আর সেই লজেন্স থেকে তাদের দিলে তারা খুব খুশি। আর দুটো একটা পয়সা যদি দেওয়া যায়, হয়তো 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন, বা হয়তো একদম নতুন ঝকঝকে 1 টাকার নোট তখন মানে ছিল, তো সেগুলো তাদের হাতে দিলে নতুন নোট দেখে ভীষণ খুশি, মানে ওইগুলো নিয়ে একদম সোজা ছুটে তাদের বাড়িতে চলে যাচ্ছে। মানে রাস্তায় হাঁটতে গিয়ে মানুষের সঙ্গে যখন একটা সংযোগ হয়, তখন কিন্তু মানে সেই অঞ্চলের মানুষের সঙ্গে যখন সংযোগ হয় তখন ভীষণ ভালো লাগে। আবার দেখা যায় যে ওই যে নতুন নোটটা দেওয়া হয়েছে, তাতে তাদের হয়তো দাদুকে গিয়ে দেখিয়েছে বা বাড়ির বড়দের কাউকে দেখিয়েছে, তারাও সব ছুটে চলে এসেছে, তারাও ওই আমাদেরও একটা করে দাও, এরকম ভাবে তারা চাইছে। বেশ মজাই লাগছে, খুব বেশি কিছু নয়, কিন্তু ওই সামান্য কিছু দিয়ে মানুষকে খুশি করা, এই যে আনন্দটা, এটা কিন্তু মানে ওই পাহাড়ে না গেলে, বিশেষ করে আমি কুমায়ুন হিমালয়ে গেছি, কুমায়ুন হিমালয়ে এত দরিদ্র মানুষ কিন্তু এইরকম মানুষ আমি দেখিনি। কিন্তু গাড়োয়াল হিমালয় আমার ভীষণ প্রিয়, এই কারণেও আরো, একে তো দেবতাত্মা হিমালয় বলতে যা বোঝায় গাড়োয়াল হিমালয় তাই, আর তার সঙ্গে মানুষ সেখানকার যে এত ভালো, মানুষ সেখানকার যে এত ভালো তাদের মন, এত ভালো তাদের যে মানে আচার আচরণ, সেগুলো দেখলেই আমার মানে মনে হয় তীর্থ দর্শন বাবা পর্যটন যেটাই বলি না কেন, সেটাই যেন পূর্ণ মাত্রা পেয়ে যায়। তো সেই চড়াই ভাঙতে ভাঙতে শালনাগাম পেরিয়ে আমরা একটা পাইনের জঙ্গলে ঢুকলাম। সেখানে কিন্তু একদম কোনো লোকজন কিচ্ছু নেই, পাইন গাছের ভিতর মানে জঙ্গল, তার ভিতর দিয়ে রাস্তা। আর এই পাইনের গন্ধে, এত সুন্দর গন্ধ পাইনের যে অপূর্ব লাগে। আর ওই পাইন কোন পড়ে আছে, তো প্রথম তো অত পাইন কোনগুলো রাস্তায় পড়ে আছে, আমরা দুটো একটা করে নিয়ে আমাদের ব্যাগে ভরছি। তারপরে মনে হলো এত বেশি ভরা হয়ে গেছে যে ভারী হয়ে যাচ্ছে, তারপরে আবার কিছু নামিয়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে চলতে চলতে পাইনের জঙ্গল আমরা পেরিয়ে গেলাম। কিন্তু পাইনের জঙ্গলে ওই মানে আমাদের যে মানে 12-14 থেকে ওই 15-16 বছরের মেয়েদের দেখেছিলাম যে ওরা ওই দূরের মানে আরো ওপরের জঙ্গলে গিয়ে তাদের ওই যে ভেড়াগুলো থাকে তাদের জন্য খাদ্য সংগ্রহ করতে যায়। কারণ যত শীত পড়বে, মানে অক্টোবর থেকে যত নভেম্বর ডিসেম্বরের দিকে যাবে, তত কি হবে যে তাদের ওই ভেড়াদের পালন করার জন্য ওই মানে লকড়ি বা হয়তো জ্বালাবার জন্য, তাদের ঘরে আগুন জ্বালানোর জন্য লকড়ি তারা অনেক উঁচু পাহাড়ের ওপর থেকে ঘাস, লকড়ি ইত্যাদি মানে সংগ্রহ করে নিয়ে আসে। এবং 12 থেকে 16-17 বছরের মেয়েরা কিন্তু দূর থেকে দেখলে মনে হয় মাথার উপরে বিরাট বড় বোঝা, এবং কেউ যেন বোঝাটা ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু সামনে আসলে দেখা যাবে একটা ছোট মেয়ে, তার মাথায় প্রায় একটা বিরাট লম্বা, তার থেকে লম্বা একটা বিশাল বোঝা, সেটা নিয়ে সে আসছে তার বাড়ির মানুষকে মানে সাহায্য করার জন্য। এরপরে আমরা তো শালনা পেরিয়ে আস্তে আস্তে পাইন জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছে গেলাম হেলাং থেকে 6.5 কিলোমিটার দূরে উর্গম গ্রামে। তো উর্গম গ্রামে পৌঁছে তখন বলা হলো যে এতটা পথ হেঁটে এসেছি, এবার আমরা একটু বিশ্রাম চাই। তো বিশ্রাম করা হলো একটা চায়ের দোকানের সামনে, আমাদের কাছে যা শুকনো খাবার ছিল একটু খাওয়া হলো। এবং ওই যে দোকানদার তিনি আমাদের বলছিলেন যে তিনি সুজি বানিয়ে দেবেন। তো তখন সাধু বাবা বললেন যে না, আর কিছুটা পথ গিয়েই কল্পেশ্বরের মন্দির একদম দর্শন করে সেখান থেকে এসে তোমরা যা খাবার খাবে, কিন্তু এইটুকু সময় তোমরা একটুখানি উপবাসী থাকো। তো বলা হলো ঠিক আছে, একটু চাই খেয়ে নেওয়া হলো খালি। তো তারপরে ওখানে একজন
খুব বৃদ্ধ মানুষকে দেখলাম। তিনি বললেন তার বয়স হচ্ছে প্রায় 90 বছর। মানে এত যে পাহাড়ি মানুষদের এই চামড়াগুলো এমন ভাবে ঝুলে পড়ে, পুরো গাল টাল একদম পুরো মানে বলিরেখাতে ভর্তি, কিন্তু তার মধ্যে হাসিটা এত নির্মল যে তিনি আমাদের জিজ্ঞেস করছেন যে আমরা কোথায় যাব। তখন সাধু বাবাই বললেন যে আমরা একদিকে যাব ধ্যানবদ্রী আর একদিকে যাব কল্পেশ্বর। তো তিনি তখন কল্পেশ্বরের পথটা আমাদের মানে দেখিয়ে দিলেন। তারপরেই মানে তখন দাদা বললো যে এত বৃদ্ধ মানুষ বসে আছেন, তো ওনাকে আমরা কিছু মানে কিছু দিই। তো তখন তার কাছে ওই মানে কিছু ওই যে 1 টাকার মানে নোটগুলো ছিল, কয়েকটা নিয়ে তারাতে দেওয়া হলো। এত নির্মল, এত সুন্দর হাসি, তো সেইটা দেখে মনে হলো জীবনের অনেক প্রাপ্তি যেন এইগুলো থেকেই পেয়ে যাওয়া যায়। তো যাই হোক, তো আমরা তাকে প্রণাম জানালাম, জানিয়ে আমরা ওইখান থেকে কল্পেশ্বরের দিকে রওনা হলাম। এবং উর্গম গ্রাম হচ্ছে কি একটা মৌজা, শাল্লা, লেয়ারি, বড়গিন্ডা, গিয়াবাসা, দেবগ্রাম, এগুলো হচ্ছে কতগুলো কৃষি প্রধান গ্রাম। এবং প্রত্যেকটা মানুষের কিছু কিছু ক্ষেতি বাড়ি আছে। আর এদের মেয়েরা হচ্ছে দূরের পাহাড়ে তাদের জমি আছে, সেখানে চাষ করতে যায়। এবং তাছাড়াও মেয়েদের আগেই বললাম 12 থেকে 16 বছরের যে মেয়েরা, তারা কিন্তু চাষ করতে যায় না, তারা ওই পাহাড়ের উপরে ওই লকড়ি সংগ্রহ করতে যায়। যে লকড়ি এবং ঘাস দুটো জিনিস তারা সংগ্রহ করে নিয়ে আসে। যে ঘাসটা তাদের ওই যে গবাদি যে পশু রয়েছে অর্থাৎ ভেড়া ইত্যাদিদের জন্য, আর লকড়িগুলো আনে তারা আগুন জ্বালানোর জন্য। এবং ছেলেরা কিন্তু তারা বেশিরভাগই ঘোড়া নিয়ে হেমকুণ্ড, কেদারনাথ ইত্যাদি জায়গায় তারা ছড়িয়ে পড়ে। এবং ওই সারা সব মানে ওই যে 3 মাস 4 মাস অর্থাৎ জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই যে 5 মাস তারা ওই পাহাড়ি পথে যা রোজগার করে সেই রোজগার নিয়ে তারা বাড়িতে এসে তারপর হয়তো আরো একটু জমি কেনে বা আর একটু হয়তো ভেড়া কেনে ইত্যাদি নিয়ে তারা তাদের সম্পদটাকে একটু বাড়িয়ে নেয়। তো এটা তো বেশ ভালো লাগলো শুনে। সাধু বাবাই বলছিলেন আমাদের, কারণ তার তো এই পথে অনেকবার আসা, সুতরাং এদের উনি জানেনও অনেক বেশি। তো তিনি আমাদের এই কথা বলতে বলতে আমরা আস্তে আস্তে রাস্তা হাঁটছিলাম। এবং শিব ঠাকুরের দেশের একটা জিনিস, মেয়েদের কিন্তু মনে হয় যেন দশভূজা। সে গিয়ে জমিতে কাজ করছে, কি সুন্দর একটি মহিলাকে আমরা দেখলাম, যে তার শ্বশুর মশাই বললেন যে রুড়কির ইঞ্জিনিয়ারিং কলেজে চাকরি করেন, সেই মেয়েটিও বেশ সুন্দর এবং তাকে দেখে মনে হচ্ছে সেও লেখাপড়া শিখেছে। তো তখন জিজ্ঞাসা করাতে বলল হ্যাঁ, সে 10ম শ্রেণী পর্যন্ত পড়েছে। সে দূরের গ্রামে যাচ্ছে, যার সেখানে কিছু ক্ষেতি জমি আছে, সেখানে সে সারাদিন চাষ করবে, অর্থাৎ ওই রামদানা, মনুয়া দানা গাছ মানে ফলাবে, আলু চাষ করবে ইত্যাদি করবে, করে আবার সন্ধ্যের সময় বাড়ি চলে আসবে। আর বাড়ির মেয়েরা, ছোট মেয়েরা যাদের এখনো বিয়ে হয়নি, তারা কিন্তু ওই লকড়ি সংগ্রহ করতে, ঘাস সংগ্রহ করতে তারা দূরের পাহাড়ে চলে যাবে। তো এইগুলো বেশ মজার, শুনতেও লাগছিল, দেখতেও লাগছিল। তো এইভাবে করতে করতে আমরা দেবগ্রাম পৌঁছে গেলাম। দেবগ্রাম মানেই হচ্ছে কল্পেশ্বরের একদম কাছে চলে যাওয়া। কল্পেশ্বর থেকে আর মাত্র 8 কিলোমিটার মতন, মানে একটু ওই হয়তো মানে পুরো 1 কিলোমিটার নয়, 1 কিলোমিটারের বেশ কিছুটা কম। আর ধীরে ধীরে একদম ঢালু হয়ে গেছে রাস্তাটা। তো সেই রাস্তা ধরে আমরা কল্পগঙ্গার যে সেতু, তো সেই সেতু পার হয়ে আমরা গিয়ে মন্দিরের গুহার সামনে গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়ে দেখি একজন সাধু বাবার একটা মানে ছোট্ট একটা কুটির। সেই সাধু বাবাকে দেখে এত ভালো লাগলো যে খুব মানে ইয়াং, মানে কিন্তু মানে খুব বয়স কম, কিন্তু এক মুখ হাসি। আর সেই এখানে চুল, মাথার উপরে একটা ছোট্ট
করে মানে সেই মানে মুন্ডি বাঁধা মতন সেরকম, আর মুখে একদম সুন্দর একটা হাসি। আর আমাদের সবাইকে দেখে, আর আমাদের সঙ্গেও সাধু বাবা ছিলেন, সবাইকে দেখে হাত জোড় করে নমস্কার। তারপর তিনি বললেন, আপনারা এলেন এখন, এক্ষুনি তো এই কল্পেশ্বরীর পূজারী এক্ষুনি দেবগ্রামে তার বাড়িতে চলে গেলেন। তখন সাধু বাবা বললেন, তো চাবি তো তোমার কাছে থাকে? তখন বললেন, হ্যাঁ চাবি আমার কাছে আছে। তখন সেই সাধু বাবা আর ওই সাধু বাবা, মানে দুজন সাধু বাবা, তারা ওই মানে মন্দিরের দরজা খুললেন। আমরা গিয়ে দেখি যে একদম পুরোপুরি যেন সেই শিবের জটার মতন পাথরটা রয়েছে, এবং সেই জটা যেন সেটাই হচ্ছে কল্পেশ্বরের জটা। এবং কল্পেশ্বরকে পূজা করতে হয় ওইখানেই ধূপ দীপ বেলপাতা যাই নিয়ে যাই আমরা, সেখানেই দিতে হবে। এবং আমাদের সঙ্গে কাজু বাদাম কিশমিশ ইত্যাদি ছিল, সেগুলো সব ভোগ হিসাবে দেওয়া হলো। এবং দিয়ে আর দুই সাধু বাবা সেখানে আরতি করে মানে মন্ত্রোচ্চারণ করে আমাদের সুন্দর করে পুজো করলেন। মানে এত ভালো লাগলো সেই ছোট্ট গুহার মধ্যে, আর একেবারে ওই শিবের জটার মতন কল্পেশ্বর, তাকে পূজা করতে পেরে ভীষণ আনন্দ হলো। আর আমরা সবাই বাড়িতে যে শিবস্তোত্র মানে গাই, সেই সমস্ত শিবস্তোত্রগুলো ওখানে সবাই মিলে গাইতে লাগলাম, এবং এত সুন্দর একটা পরিবেশ তৈরি হলো, যার ফলে সকলেরই ভীষণ মানে আনন্দ হলো। তার ওই দুইজন সাধু আমাদের সবাইকে খুব আশীর্বাদ করলেন, এবং তারপরে বললেন যে এই কল্পেশ্বর বা জটেশ্বর নামেও ভক্তদের মানে ভক্তরা জটেশ্বর নামেও ডাকে, শুধু কল্পেশ্বর নয়, জটেশ্বরও তার নাম। এবং তাকে কিভাবে ঘি মাখিয়ে পুজো করব সবকিছু দেখিয়ে দিলেন, এবং সেইভাবে পুজো করা হলো। ওই মানে এত তৃপ্তি পেলাম আমরা সবাই, কারণ দুজন সাধু যেন দুই দিক থেকে আমাদের যেন একদম নির্দেশ দিচ্ছেন, আর আমরা পুজো করছি, মানে এত ভালো লেগেছিল। এবং তারপর পুজোর হয়ে যাবার পরে ঠাকুরকে যে ভোগ দেওয়া হলো সেই সমস্ত প্রসাদ নিয়ে আমরা বাইরে এলাম। উনি যে ওইখানকার যে সাধু বাবা, তিনি আবার তালাচাবি বন্ধ করলেন, করে বললেন তার কুটিরে একটুখানি আমাদের বিশ্রাম করতে। তো কুটিরে মানে যাওয়া হলো, তো সেখানেও আমরা ধূপ টুপ জ্বালিয়ে দিলাম, খুব সুন্দর ভালো লাগছিল। তিনি আবার চা তৈরি করলেন, সুজি তৈরি করলেন, করে আমাদের সবাইকে সেটা মানে খেতে দিলেন, এবং এত সুস্বাদু ওই মনুয়া দানার সুজি। তো আমাদের তো ভীষণ ভালো লাগলো, আমরাও তাকে মানে প্রণাম করলাম, সবাই মিলে প্রণামী দেওয়া হলো। তিনি খুব সন্তুষ্ট হলেন, আমাদের দুই হাত দিয়ে আশীর্বাদ করলেন, করে বললেন আজকে আপনারা দেবগ্রামে থাকুন, তারপর কালকে সকালবেলা ধ্যানবদ্রীর দর্শন করে হেলংয়ে নেমে যাবেন। তো তার কথা মতোই আমরা বললাম ঠিক আছে, আজ আমরা এইখানেই মানে আরেকটু দেবগ্রাম ওখান থেকে ওই 1 কিলোমিটারের একটু কম ডিস্টেন্স। বলেন আপনারা ধীরে ধীরে চলে যান। গিয়ে ওখানে একজনের নাম বলে দিলেন। তো সেই ভদ্রলোকের কাছে আমাদের বললেন উনি ওনার বাড়িতে জায়গা আছে, উনি মানে মানুষজনকে রাখেনও, তো আপনারা ওনার বাড়িতে চলে যান, ওখানে গিয়ে আপনারা বিশ্রাম নিন আজকের মতো। তো আমাদেরও দর্শন হলো, খুব আনন্দ হলো। এবং তারপরে আমি আগামী দিনে ধ্যানবদ্রী দর্শনের কথা সবার কাছে আবার সেই ডালি নিয়ে আসব। আজকে আমার কল্পেশ্বরের কথা বলে এখানেই শেষ করলাম। সবাইকে নমস্কার জানালাম। সবাই খুব ভালো থাকবে, আনন্দে থাকবেন, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন হিমালয় দর্শন করতে পারেন। জয় বাবা, জয় বাবা, জয় বাবা।